আন্ডার-19 বিশ্বকাপ শুরু হইতে যাচ্ছে। ১৫ জন ছেলে বিশ্বকাপ খেলতে গেছে। সিলেক্টররা যাদেরকে ঠিক মনে করেছেন তাদেরকে রেখেছেন, ঠিক আছে। এই ১৫ জনের বাইরেও কিন্তু আরও অনেকজন থাকে। বিশ্বকাপের দল ঘোষণার আগে যে ক্যাম্পটা হয় সেই ক্যাম্পটাতে মিনিমাম ২২ থেকে ২৫ জন সবসময় থাকে। ধরে নিচ্ছি ২৫ জন। সো এই ১৫ জনের বাইরেও কিন্তু আরও ১০ জন আছেন বা ছিলেন। এই ১০ জন কিন্তু সমানভাবে যোগ্য এই বিশ্বকাপ দলটাতে থাকার মতো। টিম কম্বিনেশনের কারণে হোক বা সিলেক্টরদের পছন্দ অপছন্দের কারণে হোক, কিংবা সবাইকে তো আসলে রাখা যায় না, দিন শেষে আপনাকে ১৫ জনকে রাখতে হবে। সো সেই কারণেই হোক ১০ জনকে বসে থাকতে হয়েছে, ১০ জনকে দেশে থাকতে হয়েছে। আমার প্রশ্ন হলো, এই ১০ জনকে নিয়ে নেক্সটে কোনো পরিকল্পনা ক্রিকেট বোর্ডের আছে তো? কারণ অতীতে অনেকবার দেখেছি যে এই ১০ জনের খোঁজ খবর আসলে কেউ আর নেয় না। এই ১০ জনের কেউ কেউ ফার্স্ট ডিভিশনে গিয়ে খেলে, কেউ যায় হয়তো সেকেন্ড ডিভিশনে খেলে, ২-৩-৪ বছর পর অনেকে যায় ক্রিকেটটা ছেড়ে দেওয়ার কথা চিন্তা করে। সো এটাই হলো বাংলাদেশের রিয়েলিটি। সো আমার কথা হলো, ওইখানে ১৫ জন খেলছেন, ঠিক আছে। ওই ১৫ জনের মতোই আরও ১০ জন বাংলাদেশে আপনারা রেখে দিয়েছেন, দলে রাখতে পারেননি তাদেরকে। এই ১০ জনের ভবিষ্যৎটা কি? এই ১০ জনকে নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আদৌ আছে তো? যদি না থাকে, একটা পরিকল্পনা তৈরি করুন। দ্বিতীয় প্রশ্ন, মানে এই ভিডিওতে আমি কিছু প্রশ্ন করতে চাই আসলে। দ্বিতীয় প্রশ্ন হলো, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম বা রাতুলরা পারফর্ম যদি নাও করেন, মানে পুরো বিশ্বকাপে তারা পারফর্ম করলেন না, এরপরও কিন্তু তারা বিশ্বকাপ খেলে আসার পর এইচপি থেকে শুরু করে বিসিবি আয়োজিত যেই ক্যাম্পগুলোই থাকবে বা বিসিবি আয়োজিত যেই ম্যাচগুলোই হবে, তারা অলমোস্ট সবখানেই থাকবেন, জাস্ট বিকজ অফ তাদের একটা নাম তৈরি হয়ে গেছে। এই নামটা আপনারাই তৈরি করেছেন, তাদের একটা মিডিয়া হাইপ আছে, সব কিছু আছে। বাট এই একই দলে হয়তো XYZ নামে কেউ আছে যাদেরকে আপনারা চেনেন না, যাদের গল্প আপনাদের মুখে মুখে নাই, কিন্তু তারা হয়তো পারফর্ম করবে। এই ছেলেগুলো দেশে এসে এইচপি ক্যাম্পে জায়গা পাবে তো? এই ছেলেগুলো এনসিএলে তার বিভাগীয় দলে থাকবে তো? মানে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন কি যে আপনি দিন শেষে পারফরমেন্সটাকে মূল্যায়ন করবেন বা দিন শেষে পারফরমেন্সটাকে মূল্যায়ন করা হবে নামটাকে ইগনোর করে? সো যদি নামটাকে ইগনোর করে পারফরমেন্সকে মূল্যায়ন করা হয় তাহলে তো খুবই ভালো। আর যদি ব্যক্তি পছন্দে বা নামের দিক থেকে কাউকে এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে আমি বলবো এই জিনিসটা আসলে হওয়া উচিত না। এটা কারোর না কারোর প্রতি অবিচার, কারণ দিন শেষে ওই স্কোয়াডে অলমোস্ট সবাই আছে, অ্যান্ড সবাই দিন শেষে এই স্বপ্নটাই দেখতেছে যে 19 খেলে আসার পর তারা বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়েও খেলবে, সিস্টেমের মধ্য দিয়ে তারা এগোবে। সো ওই সিস্টেমটাতে তাদের সাথে সঠিক ব্যবহারটা করা হবে, তারা ঠিকঠাক মতো অপরচুনিটিটা পাবে, এটা মেকশিওর করার দায়িত্ব যাদের, আপনারা এটা নিশ্চিত করবেন তো? এটা হলো আমার দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, একটু দূরে যাই। ওয়াইসিএল বলতে একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যে কোনো ন্যাশনাল টিম তৈরি করার আগে ওয়াইসিএল হয়, অ্যান্ড ওয়াইসিএল থেকে যারা টপ পারফর্মার থাকে তাদেরকে নিয়ে ন্যাশনাল ক্যাম্পটা মানে শুরু হয়। সো ন্যাশনাল ক্যাম্পে যখন 30 জনকে বা 35-40 জনকে ডাকা হয়, অনেকেই বাদ পড়ে যান। ওয়াইসিএলে কিন্তু অনেক পারফর্মার থাকেন, অনেক ভালো ব্যাটসম্যান থাকেন, অনেক ভালো বলার থাকেন, অনেক ভালো পারফর্মার থাকেন। বাট ওই জায়গা থেকে ন্যাশনাল ক্যাম্পে আসতে হলে সিলেক্টরদের পছন্দের একজন হওয়াটা খুব জরুরি। শুধু পারফরমেন্স এক কথা হয় না, পারফরমেন্স শেষ কথা হয় না। সো অনেকে হয়তো সিলেক্টরদের পছন্দ অপছন্দের কারণে, কিংবা অনেকে হয়তো সিলেক্টরদের ভাবনার কারণে, কিংবা সিলেক্টর যে টিম কম্বিনেশন চিন্তা করছেন বা সিলেক্টর যেভাবে ভাবছেন যে আমার এই প্লেয়ারগুলোকে দরকার, এই কারণে হয়তো অনেকজন ভালো পারফর্ম করে ওয়াইসিএল পর্যন্তই থেকে যান, ওয়াইসিএল এর পর আর ন্যাশনাল ক্যাম্পে আসা হয় না। কিন্তু ওই ছেলেটা কিন্তু পারফর্মার, ওই ছেলেটা ন্যাশনাল ক্যাম্পে আসতে পারেনি কারণ যেই সিলেক্টর ছিল সেই সিলেক্টর ওকে ন্যাশনাল ক্যাম্পে আনার মতো প্রয়োজন ওই মুহূর্তে মনে করেনি। এখন এটা কিন্তু ওই পারফর্মারের দোষ না, সিলেক্টর মনে করেননি। সিলেক্টরের মনে না করাটার জন্য ওই পারফর্মার ক্যান লাইফ টাইম রিগ্রেট ফিল করবে, লাইফ টাইম ক্যান হতাশার মধ্য দিয়ে যাবে, আফসোস করবে। কেন ওই ছেলেটা এই কথাটা বলার সুযোগ পাবে যে আমি 5টা উইকেট পেয়েছিলাম, আমি হাইস্ট উইকেট টেকার ছিলাম, আমি ব্যাক টু ব্যাক 50 মেরেছি, আমি সেঞ্চুরি করেছি, তারপরও আমাকে ন্যাশনাল ক্যাম্পে ডাকা হয়নি? কেন এই কথাটা বলার কেউ সুযোগ পাবে? এই সুযোগটা তো পাওয়া উচিত না। দিন শেষে পারফরমেন্সটাই সবচাইতে বড়োভাবে মূল্যায়ন করা উচিত, তাই তো? মানে আমার কাছে অন্তত এটা মনে হয়। সো ওয়াইসিএলে যারা পারফর্ম করে, মানে যারা হয়তো 17-এও বাদ পড়ে যায়, তারাও একটা পর্যায়ে গিয়ে 19-এ সুযোগ পায় যে ওয়াইসিএলে ভালো করে ও 19-এর জায়গাটুকু থাকলো। যারা 19-এও মানে ওই 18 লেভেলের ওয়াইসিএলটাতেও ভালো করার পর 19-এ ডাক পেলেন না, এদের ফিউচারটা কি? এরা সামনে গিয়ে কি করবে? কারণ এক তো হচ্ছে 19 ন্যাশনাল টিমে যারা জায়গা পাচ্ছে না, এই ন্যাশনাল টিমের বাইরে যারা আছে তাদেরকেই তো সবাই ভুলে যায়, মানে তাদেরকে কেউ মনে রাখে না, তাদের খোঁজ খবর কেউ নেয় না। তারাই একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যায় যে তারা নেক্সট কোথায় খেলবে, তাদের কি হবে। সো ওয়াইসিএলে যে যারা পারফর্ম করছে তাদের তো আসলে
ওই অনিশ্চয়তাটা আরও অনেক বেশি হওয়ার কথা। সো ওয়াইসিএল এর পারফর্মারদের ন্যাশনাল ক্যাম্পে আপনারা ডাকতে পারেন নাই আপনাদের পছন্দ অপছন্দের কারণে বা যে কারণেই হোক না কেন, বাট দিন শেষে ওরা পারফর্মার, ওদের খোঁজ খবরটুকু রাখার দায়িত্ব কার? মানে কে রাখবে? কারো না কারো তো রাখা উচিত, মানে এটা আমার কাছে মনে হয়। এখন একটা জিনিস বলি, এই ব্যাচটা মানে খেলতেছে, এই ব্যাচের উদাহরণটা নিয়ে এই জন্য টানলাম। গত ব্যাচেও আপনি দেখেন, নামের দিক থেকে বিবেচনা করে অনেকেই কিন্তু টপ লেভেলের জায়গাতে এখন আছে, নিয়মিত সুযোগ পায় নামের জন্য। পারফরমেন্স করে সবাই টপ লেভেলে আছে এটা কিন্তু আপনি বলতে পারবেন না। এখন যারা টপ লেভেলে আছে এদের কাছেই আপনি শুনবেন বিভিন্ন আড্ডায় বা গল্পে যে তাদের থেকেও ভালো পারফর্মার হয়তো কোথাও না কোথাও আছে, এখন ফার্স্ট ডিভিশন খেলছে বা অন্য কোথাও খেলছে, একই সাথে হয়তো ক্যাম্প করেছিল বা একই সাথে এই ওয়াইসিএল খেলেছিল। এই ছেলেরাই বলবে যে এদের চেয়ে ভালো পারফর্মার ওই জায়গাতে আছে। সো দিন শেষে ওই পারফর্মারদের পারফর্ম করে কি হচ্ছে, ওদের পারফরমেন্সটা কে দেখছে? এবারে ফার্স্ট ডিভিশনে মানে বেশ কয়েকজন আছে যারা হয়তো 17 ন্যাশনাল টিম অবধি ছিল, যারা হয়তো 19 খেলেনি, বা যারা হয়তো 15 ন্যাশনাল টিমে খেলেছেন, 17 খেলতে পারেননি, 19 মিস করেছেন। এরকম অনেক উদাহরণ আছে যে কোনো পর্যায়ে এসে হয়তো বাদ পড়ে গেছেন, ফার্স্ট ডিভিশনে খুবই ভালো খেলছেন। সো আন্ডার-23 একটা টুর্নামেন্টও তো হবে, ওদেরকে আন্ডার-23-তে নিয়ে আসার মতো চিন্তাভাবনা এখন অবধি কেউ করেছে? আমার তো মনে হয় আন্ডার-23 নিয়ে চিন্তাভাবনা খুব একটা করা হয় না। সো বেসিক্যালি মেইন ব্যাপারটা হলো পারফর্মারদের মানে মূল্যায়ন করবে কে? আমার প্রশ্নটা হলো এই জায়গায়। কারণ অনেক প্লেয়ারকে আমি দেখেছি, মানে অতীতের কথা যদি বলি, আপনি 2018 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ব্যাচ থেকেও যদি দেখেন, ওই সময়ও যদি দেখেন, আপনি দেখবেন যে ওই সময় যারা আন্ডার-19 খেলেছেন তাদের হয়তো এখন বয়স 25 বা 26। তার মানে এখনও তাদের ওই সামর্থ্যটা আছে খুব ভালো কিছু করার। সো প্রত্যেক বছরই ন্যাশনাল টিমে 15 জন থাকেন, বিশ্বকাপ খেলতে যান। এই 15 জনের বাইরে আরও 10-12 জন থাকেন, যে এই 10-12 জন স্বাভাবিকভাবেই হারিয়ে যান। রিশাদ হোসেন, নাহিদ রানা এরা হলো আলাদা একটা এক্সাম্পল, যারা হয়তো এক্সেপশনাল কিছু থাকার কারণে টপ লেভেলে ক্রিকেটে আসতে পেরেছেন, ন্যাশনাল টিম অব্দি পৌঁছতে পেরেছেন, ওই সুযোগটুকু পেয়েছেন। সবাই তো নাহিদ রানা না, সবাই তো রিশাদ হোসেন না, সবাই তো ন্যাশনাল টিমের বাইরে থেকে এসে একদম কোথাও না থেকে হুট করে একটা সময় এসে লাইমলাইটে আসতে পারেন না। সবার মধ্যে তো এক্সেপশনাল কিছু থাকে না, সবাই তো চায়নাম্যান না, সবাই তো দুসরা বোলিং করে না, সবাই তো মিস্ট্রি স্পিনার না, সবাই তো মানে 150, 52, 55 স্পিডে বোলিং করে না যে হুট করে এসে চোখে লেগে যাবে এবং তাকে ন্যাশনাল টিমে ডাকা হবে বা সিস্টেমে নিয়ে আসা হবে। সো বেসিক্যালি মেইন ব্যাপারটা হলো পারফর্মারদের কী হবে? যারা দিনের পর দিন পারফর্ম করে যাচ্ছেন এই আশাতে যে তারা টপ লেভেলে যাবেন, ওই পারফর্মাররা টপ লেভেলে কবে আসবেন? ফার্স্ট ডিভিশনে যারা খুব ভালো খেলছেন তারা প্রিমিয়ার লিগে কবে আসবেন? তারা এনসিএল, নিজ বিভাগে এনসিএলে কবে জায়গা করে নেবেন? কারণ প্রত্যেকটা জায়গাতেই তো সিস্টেমটা এমন যে কেউ কারোর জায়গা ছাড়তে চায় না, মানে কেউ কারোর জায়গা ছাড়তে চায় না, প্রত্যেকটা জায়গাতেই দুর্নীতি অনিয়ম থাকবেই, এটা আসলে মানে স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু দিন শেষে পারফর্মারদের মূল্যায়নটা তো খুব ইম্পর্টেন্ট। অনেক প্লেয়ারকে আমি চিনি যারা এখন খেলা ছেড়ে দিতে চাচ্ছেন, হয়তো 2022 ব্যাচেরও ছিল, 2022 ব্যাচে যে ছেলেটা ছিল তার বয়স হয়তো এখন 23 বছর বয়সে এসে একটা ছেলে ক্রিকেট কেন ছেড়ে দিতে যাবেন হতাশায়, আফসোসে, আক্ষেপে? কেন? এটা তো হওয়ার কথা ছিল না। এই 23 বছরের এই ছেলেটা তো 17 ন্যাশনাল টিমে খেলেছেন, 23 বছরের এই ছেলেটা তো 19 ন্যাশনাল টিমেও ছিলেন, 19 ন্যাশনাল টিমের একদম লাস্ট যে ক্যাম্পটা হয় সেই ক্যাম্পেও ছিলেন। সে এসে এখন কেন ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা থাকবে? সে এসে এখন কেন ক্রিকেট ছেড়ে দিয়ে অন্য কিছু কথা ভাববে? এই ছেলেটার জন্য তো আলাদা একটা ওয়ে থাকা উচিত ছিল, কারণ দিন শেষে তো আপনি 15 জনকে বিশ্বকাপে নিয়ে যেতে পারেন এবং দিন শেষে মিডিয়া থেকে শুরু করে সবাই ওই 15 জনকে নিয়ে আলোচনা করে। কয়েকদিন পর আমি অন্য কাউকে নিয়ে কিন্তু আলোচনা করবো না, আমরা এই 15 জনকে নিয়ে আলোচনা করবো। আমাদের আলোচনার টপিক থাকবে জাওয়াদ আবরারা, আমাদের আলোচনার টপিক থাকবে আজিজুল হাকিম তামিম, রাতুল, আল ফাহাদ, মানে যাদের নাম আমাদের মুখে মুখে থাকে। দিন শেষে 15 জনকে নিয়ে আলোচনা, এই 15 জনের বাইরে যারা, এদের কি হবে? মানে এই প্রশ্নটা আমি সবসময় মানে মনে করি, এই 15 জনের বাইরে যারা, এদের কি হবে? কারণ প্রত্যেক ব্যাচে এই 15 জনের বাইরে কেউ না কেউ থাকে। এমনকি বিশ্বকাপ খেলেছে এমন প্লেয়ারদেরও এখন এসে আমি দেখি ক্রিকেট খেলবে কি খেলবে না এই চিন্তা করে, কোনো জায়গায় খেলা পায় না। তো 2022 ব্যাচেরই একজন স্পিনার আছেন, ম্যাচ পান না, থাকেন হয়তো সবখানে, খুব অল্প টাকায় হয়তো তাকে রাখা হয়, তাকে মানে ব্যাকআপ প্ল্যান হিসাবে রাখা হয়, কিন্তু ম্যাচ খেলানো হয় না, তিনি কোথাও ম্যাচ খেলেন না। তো এরকমটা তো তার লাইফ হওয়ার কথা ছিল না। তো আমার কথা হলো পারফর্মারদের মূল্যায়ন কে করবে, কবে করবে? 15 জন খেলতে গেছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, স্বাভাবিকভাবে আপনি সবাইকে রাখতে পারবেন না, কিন্তু ওই 15 জনের বাইরে যারা থাকছে, সেটা 2022 ব্যাচের হোক, 24 ব্যাচের হোক, এই ব্যাচের হোক, কিংবা অতীতের 20-18 যে কোনো ব্যাচের হোক, এই ছেলেগুলোকে নিয়ে আসলে পরিকল্পনাটা কী? এবং একই সাথে 17 ন্যাশনাল টিমে একটা ছেলে খেলেছে, ওই ছেলেটা হয়তো 19 খেলতে পারেননি, তাই বলে ওই ছেলেটাকে একদম সব সিস্টেমে বাইরে চলে যাবে? ওই ছেলেটা তো 50 ন্যাশনালও হয়তো খেলেছে, 70 ন্যাশনালও খেলেছে।
19টুকু খেলতে পারেনি দেখে ওই ছেলেটা একদম আপনাদের পর হয়ে গেল, বা ওই ছেলেটা খোঁজখবর রাখার প্রয়োজন আর কেউ মনে করলো না। এরকমটা তো হওয়া উচিত না। এটা কিন্তু বাস্তবতা বাংলাদেশ ক্রিকেটের, এরকমটা হওয়া উচিত না। সো আমার কাছে একটা জিনিস মনে হয়, মানে অবশ্যই মনে হয় যে আমি শুনি যে ক্রিকেট বোর্ডের অনেক টাকা, অ্যান্ড আমি সবসময় মিডিয়াতে দেখি বা সবাইকে বলতে দেখি যে সবাই ক্রিকেটে উন্নতি চায়, উন্নয়ন চায়, এবং সবাই ক্রিকেটে উন্নতির জন্য কাজ করতে চায়, ক্রিকেটে একটা চেঞ্জ আনতে চায়, ভালো পরিবর্তন। সো আমি একটা পরিবর্তনের কথা বলে রাখতে চাই, যদি মনে হয় মানে প্রাধান্য দেওয়া উচিত অবশ্যই দেবেন। কেমন হয় যদি আন্ডার 21, আন্ডার 23 নামে দুইটা টুর্নামেন্ট সবসময় বাংলাদেশে সচল থাকে? যেই প্রক্রিয়াতে আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19 ন্যাশনাল টিম তৈরি করা হয়, সেম একইভাবে আন্ডার 21ও থাকলো, আন্ডার 23ও থাকলো। লেটস সে আন্ডার 19-এ যেই ছেলেগুলো গেল, যেই ছেলেগুলো বাদ পড়ে গেল, অথবা ওয়াইসিএলে যেই পারফর্মারদের আপনারা রাখতে পারলেন না, এই ওয়াইসিএলের ওই পারফর্মাররা বা 19 থেকে বাদ পড়া এই ছেলেগুলো কিন্তু জানে যে তাদের জন্য 21-এর একটা সুযোগ আছে। এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট একাডেমিতে দেখবেন 19 বছরের বয়সীর বেশি অনেকেই প্র্যাকটিস করেন রেগুলার, বাট হয়তো তারা ঢাকা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের সুযোগ পান না। যখন এই ছেলেটা জানবে যে আন্ডার 21 বলতে কিছু একটা আছে, তার মানে 21 বছর বয়সের নিচে যারা আছে তারা জেলা দলে খেলবে, বিভাগীয় দলে খেলবে, এবং বিভাগীয় দলে ভালো করতে পারলে আবার আন্ডার 21 অবধি পৌঁছতে পারবে। যখন জানবে আন্ডার 23 নামে একটা কিছু আছে, তখন 23 বছরের নিচে ছেলেরা কিন্তু এই মানে ভরসাটা পাবে যে ওকে ফাইন, আমি আন্ডার 19 টিম থেকে বাদ পড়েছি, আমার সামনে 21 আছে, 21 থেকে বাদ পড়েছি, আমি 23-তে অবশ্যই জায়গা করে নেব। যখন এই ব্যাপারটা থাকবে, তাতে হবে কি যে একাডেমিতে ওই ছেলেগুলা, যে ছেলেগুলো অনিশ্চয়তা নিয়ে দিনের পর দিন প্র্যাকটিস করে যাচ্ছে, ওই ছেলেগুলো একটা ভরসা পাবে যে কিছু একটা তো আছে। মানে দিনের পর দিন যারা প্র্যাকটিস করতেছে ওরা তো নিজের জেলাতেও ম্যাচ খেলার সুযোগ পায় না, জেলা লিগগুলো হয় না তো। সো ওই জায়গা থেকে আন্ডার 21, আন্ডার 23 নামেও যদি কোনো টুর্নামেন্ট থাকে, হয়তো এই আন্ডার 19 থেকে বাদ পড়া যেই ছেলেটা, বা যেই ছেলেটাকে পারফর্ম করার পর আপনি রাখতে পারেননি অ্যাজ এ সিলেক্টর, আপনার নিজেরও আফসোসটা আছে যে হয়তো টিম কম্বিনেশনের কারণে আপনি তাকে খেলাতে পারেননি, ওই ছেলেটা আরেকটা সুযোগ পাবে। এই যেই ছেলেগুলা 19-এ ভালো খেলছে, এই ছেলেগুলো 21-এ গিয়ে নতুন চ্যালেঞ্জ ফেস করবে, নতুন অনেকেই আসা শুরু করবে, রিয়েলিটি চেকটা খুব ভালো মতো হবে। 23 অবধিও যদি হচ্ছে বাংলাদেশে টুর্নামেন্ট থাকে, সেম প্রসেসে জেলা ক্রিকেট, জেলা দলে খেলা হবে, জেলা দল থেকে যেভাবে বিভাগীয় দল সিলেক্ট করা হয় সেভাবে বিভাগীয় দল সিলেক্ট করা হবে, বিভাগীয় দলের পর ওয়াইসিএলের মতো একটা টুর্নামেন্ট হবে, ওখান থেকে একটা 21 ক্যাম্প মানে ন্যাশনাল ক্যাম্প, বা 23 ন্যাশনাল ক্যাম্প হবে, এবং মানে বিভিন্ন দেশের সাথে ওই রকম টুর্নামেন্ট, দ্বিপাক্ষিক টুর্নামেন্ট চাইলেও আয়োজন করা যায়। সো আমার কথাটা হলো যে এরকমটা হলে খুবই ভালো হবে। দিন শেষে প্লেয়ারদের কথাটা ভাবা খুব বেশি জরুরি। শুধু ন্যাশনাল টিমের প্লেয়ারদের নিয়ে চিন্তা করবেন, যারা ন্যাশনাল টিমে আছেন, যারা মানে সেটা বাংলাদেশ ন্যাশনাল টিমে হোক, সেটা বাংলাদেশ আন্ডার 19 ন্যাশনাল টিমে হোক, শুধুমাত্র ন্যাশনাল টিমের প্লেয়ারদের নিয়ে চিন্তা করবেন, এরকমটা হওয়া উচিত না। বাংলাদেশের 23 বছরের নিচে অনেক ভালো ভালো পারফর্মার আছে। এই যে আন্ডার 23 লিগটা হতে যাচ্ছে, এখানেও আপনার কি মনে হয় যে খুব বেশি বাইরের ছেলে, প্রতিভাবান ছেলে মানে যারা পারফর্ম করছে এরা সুযোগ পাবে? পাবে না তো। 4টা দল, 60 জন প্লেয়ার থাকবে, তো খুব স্বাভাবিকভাবেই আপনার এইচপিতে যারা আছে, 19-এর যারা খেলেছে এরাই তো ঘুরে ফিরে থাকবে। কিন্তু ওই যে ওই ছেলেটা, ধরেন বরগুনা জেলার একটা ছেলে বা অনেক দূরের একটা ছেলে যে পারফর্ম করছে ঢাকা ফার্স্ট ডিভিশনে, বা যে নিজ একাডেমিতে বেড়ে উঠছে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে, ওই ছেলেটা কিন্তু এখানে সুযোগ পাবে না। ওই ছেলেটা সুযোগ পেত যদি 21, 23 নামে কোনো মানে টুর্নামেন্ট থাকতো এবং জেলা থেকে ওই জিনিসটা শুরু হতো। কারণ দিন শেষে জেলার একাডেমিগুলোতেও তো আসলে অনেকে প্র্যাকটিস করে। তো আমি একটা জিনিসই বলবো যে নাম অবশ্যই থাকবে, অনেকেরই থাকবে, নামটাও আসলে পারফর্ম দিয়ে অর্জন করতে হয়, নামটাও আসলে একটা ভরসা জায়গা, মানে সবার নাম তো আর আমরা বলি না, সবাইকে নিয়ে আলোচনা করি না, কিন্তু নামের বাইরেও পারফরমেন্সটাকে আলাদা করে যাতে মূল্যায়ন করা হয় এবং পারফরমেন্সটাই যাতে টপ প্রায়োরিটিতে থাকে।